আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগ নবম ও দশম শ্রেণীর আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে, অর্থাৎ এই যে আমাদের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, এই প্রথম অধ্যায়ে আমাদের যে 4 নং পৃষ্ঠা এবং 5 নং ও 6 নং পৃষ্ঠা, এই যে 3টা পৃষ্ঠা রয়েছে, এই 3টা পৃষ্ঠা আজকে আমি তোমাদের সাথে রিডিং করব এবং রিডিং করে এই পৃষ্ঠা থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো তোমাদের দাগিয়ে দিব এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের লিখে দেব। তো সেক্ষেত্রে তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো, আশা করি অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবে। আর আজকের ক্লাসটি তোমার যদি ভালো লাগে তবে তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে। শিল্প, শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। তাহলে সেক্ষেত্রে উৎপাদনের বাহন হলো শিল্প। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের উদ্যান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা যায় তাকে শিল্প বলে। তো সেক্ষেত্রে দেখো, এখানে শিল্পের কিন্তু সংজ্ঞাটা দিয়ে দিয়েছে। তোমার কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে শিল্প কি। তো এটা উত্তর হচ্ছে, দেখো, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের উদ্যান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। তাহলে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। দেখো, প্রজনন শিল্প। প্রজনন শিল্প সম্পর্কে বলেছে, দেখো, উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন শিল্পকে প্রজনন শিল্প বলে, যেমন নার্সারি, হ্যাচারি ইত্যাদি। এরপরে রয়েছে, দেখো, নিষ্কাশন। নিষ্কাশন শিল্প বলা হচ্ছে, দেখো, নিষ্কাশন শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি, বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ শিল্প। পরে রয়েছে, দেখো, নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়। তো তারপরে রয়েছে, দেখো শিক্ষার্থীরা, উৎপাদন। দেখো, উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, যেমন বস্ত্র শিল্প। এবং সর্বশেষ রয়েছে, দেখো, সেবা শিল্প। বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা ইত্যাদি। তো শিক্ষার্থীরা, এই যে এখানে বলেছিল শিল্পকে 5 ভাগে ভাগ করেছে, তো এই যে 5টা ভাগ, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, সেবা শিল্প। তো এখানেও কিন্তু শিক্ষার্থীরা এগুলো আবার বক্স আকারে করে দিয়েছে। দেখো, কর্মপত্র দিয়ে বিভিন্ন প্রকার শিল্পের 5টি করে উদাহরণ দাও। তো এখানে দেখো, এই যে প্রজনন শিল্পের ভিতরে যে নার্সারি, হ্যাচারি সহ আরো অনেকগুলো বসবে, তুমি এখানে এগুলো বসাবা। এই কাজটা শিক্ষার্থীরা তুমি নিজে করবা। তোমার মনে বা তোমার মাথায় যা আসে সেই শিল্পগুলো তুমি লিখবে। এটা তোমার একটা বাড়ির কাজ। গত দিনে যেমন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছি, ঠিক আজকে তোমাদের একটা বাড়ির কাজ দিলাম। এই যে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবামূলক শিল্প, এই শিল্পগুলো থেকে তোমার মাথায় বা তোমার মনে যে শিল্পগুলো উদাহরণ আসে সেগুলো তুমি এই খালি ঘরে লিখবে। তো শিক্ষার্থীরা, এরপরে রয়েছে, দেখো, বাণিজ্য। শিক্ষার্থীরা, বাণিজ্য বলতে, দেখো, বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে বাণিজ্যকে কি হিসেবে চিহ্নিত করা হয়? পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে। পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানো সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। তো দেখো, এখানে বাণিজ্য সম্পর্কে, বাণিজ্য কাকে বলে এটা বলে দিয়েছে। দেখো, ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানো সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্যে যথাযথভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। দেখো, বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত বেশ কয়েকটা বাধা রয়েছে। এই বাধার সমস্যা দেখা দিতে পারে। এই সকল বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ, যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি সহযোগিতার প্রয়োজন হয়। তো এই যে বাধাগুলোর কথা বলা হয়েছে, এই বাধাগুলোর জন্য দেখো বিভিন্ন বিষয় রয়েছে সমাধানে, যে পরিবহন, গুদামজাতকরণ, বীমা, ব্যাংকিং, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি রয়েছে। বর্তমানে বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসা টু ব্যবসায়, বিজনেস টু বিজনেস বলে অভিহিত করা হয়। তো বাণিজ্যকে বর্তমানে কি বলা হয়? ব্যবসা টু ব্যবসায়, অর্থাৎ বিজনেস টু বিজনেস। তো এই ছিল শিক্ষার্থীরা 4 নং পৃষ্ঠার আমাদের যে রিডিং।
তো এই থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি তোমাদের লিখে রেখেছি। তো এখন সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, ব্যবসার আয়ত ও প্রকারভেদ, পাঠ্য বই পৃষ্ঠা 4। আধুনিক ব্যবসায়কে প্রধানত ভাগ করা যায় তিন ভাগে, অর্থাৎ শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। পণ্যদ্রব্য, সেবাকর্ম, উৎপাদন, বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে বলা হয় ব্যবসায়। তো উৎপাদনের বাহন হলো শিল্প। ভূগর্ভ, পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ হলো নিষ্কাশন শিল্প। উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় প্রজনন শিল্পে। শিল্পকে প্রধানত বিভক্ত করা হয়েছে পাঁচ ভাগে। ব্যবসায়ের পণ্য সামগ্রী বন্টনকারী শাখা হলো বাণিজ্য। ব্যবসায়ের সময়গত বাধা দূর করে গুদামজাতকরণ। ব্যবসায় অর্থগত বাধা দূর করে ব্যাংক। ব্যবসায়কে ব্যবসায় বলা হয় বাণিজ্যকে। আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা হলো প্রত্যক্ষ সেবা। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 4 নং পৃষ্ঠার গুরুত্বপূর্ণ লাইনগুলো। অর্থাৎ আমাদের কিন্তু এই যে 4 নং পৃষ্ঠার সাথে রিলেটেড। অর্থাৎ এই যে দেখো, এখানে নিম্নে বাণিজ্যের বিভিন্ন উপাদানের ভূমিকা ছকে প্রদর্শন করা হলো। দেখো, এখানে একটা ছক দিয়েছে বাণিজ্যের। এই যে প্রথম ছকটাতে বলেছে ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা, তারপরে বলেছে বাণিজ্যের উপাদান, আর সর্বশেষ ভূমিকা। এখানে বাধাগুলো আমরা থেকে পড়েছিলাম, বাণিজ্যে বেশ কিছু বাধা রয়েছে। এই বাধাগুলো দূর করতে কোন কোন উপাদান ব্যবহার করা হবে বাণিজ্যে, সেই উপাদানগুলো এখানে লেখা রয়েছে। আর এগুলো কোন কোন ক্ষেত্রে ভূমিকা পালন করবে তা কিন্তু শিক্ষার্থীরা এখানে লেখা রয়েছে। তো আমরা যদি পড়ি, দেখো এখানে বাণিজ্যের অন্যতম একটা বাধা হচ্ছে সত্যগত বাধা। এটা কিন্তু দূর করে হচ্ছে পণ্য বিনিময়ের মাধ্যমে। এটা হচ্ছে বাণিজ্যের উপাদান। আর এটা দূর করে দেখো মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। তো এর পরবর্তীতে রয়েছে স্থানগত। এই স্থানগত বাধা দূর করতে পরিবহন এর ব্যবহার করতে হয়, পরিবহনের উপাদানটা ব্যবহার করতে হয়, এটি স্থানগত বাধা দূর করে। তারপরে সময়গত, সময়গত বাধা দূর করে গুদামজাতকরণ। দেখো, সময়গত বাধা দূর করে। অর্থগত, অর্থগত বাধা দূর করে হচ্ছে কি ব্যাংকিং। এরপরে রয়েছে দেখো ঝুঁকিগত, ঝুঁকিগত বাধা দূর করে হচ্ছে বীমা। দেখো, ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে। তারপরে রয়েছে দেখো তথ্যগত, তথ্যগত বাধা দূর করে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে তথ্যগত বাধা দূর হয়। তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর করে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাণিজ্যের পাঠটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে বেশ কয়েকটা বাধা বাধা রয়েছে, সত্যগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত এবং তথ্যগত। আর এগুলি বাধা দূর করার জন্য পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন, এই পয়েন্টগুলো কিন্তু রয়েছে। তো শিক্ষার্থীরা, এটা থেকে কিন্তু বহু প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। যে যেমন একটা প্রশ্ন যদি আমি তোমাদের এখন করি, নিচের কোনটি সময়গত বাধা দূর করে? দেখো, সময়গত বাধা দূর করে কিন্তু শিক্ষার্থীরা গুদামজাতকরণ। তো শিক্ষার্থীরা, এবার আসো আমরা প্রত্যক্ষ সেবা পড়ি। দেখো, প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীর বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে। এই সকল সেবাকর্ম বা ব্যক্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। তার মানে প্রত্যক্ষ সেবা কি? দেখো, স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা যখন অর্থ উপার্জনের জন্য সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন, তখন সেটা হয়ে যায় প্রত্যক্ষ সেবা। তো শিক্ষার্থীরা, এরপরে রয়েছে যেমন এই যে ডাক্তারের ক্লিনিক, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম, এগুলো কিন্তু শিক্ষার্থীরা প্রত্যক্ষ সেবার উদাহরণ। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রত্যক্ষ সেবা। তো এবার রয়েছে দেখো আমাদের ব্যবসায়ের গুরুত্ব। ব্যবসায়ের গুরুত্ব অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও ব্যবসায়ের যে কোনো দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে। তার মানে এই অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়াও ব্যবসায় কিন্তু যে কোনো দেশের এই সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন উন্নয়নে কিন্তু অবদান রাখে। ব্যবসায়িক প্রয়োজনীয়তা উপলব্ধি করে গড়ে উঠেছে ছোট বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা। তারপরে রয়েছে দেখো বর্তমান বিশ্বে ব্যবসার গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে সেই সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করেছে যে দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত। অর্থাৎ শিক্ষার্থীরা, এটা একদম সত্যি কথা, যে দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত সেই দেশগুলোই কিন্তু বর্তমান বিশ্বে চরম উন্নতির শিখরে অবস্থান করেছে। ব্যবসায়ের মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ত্বরান্বিত মানে দ্রুত হয়, বা মনে করো কাজে তৎপরতা বৃদ্ধি পায়। তার মানে অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি পায়। ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয় ও জাতীয় আয় বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে ব্যবসার ফলে কি বৃদ্ধি পায়? সঞ্চয় বৃদ্ধি পায়। আবার কি? মূলধন গঠিত হয়, আবার জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসার মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান হয়। ব্যবসায় গবেষণা ও সৃজনশীল কাজের উন্নতি ঘটায়। ব্যবসা বাণিজ্যের ফলে দেশে দেশে পণ্য দ্রব্যের আদান প্রদানের সাথে সাথে
সংস্কৃতির বিনিময় ঘটে। ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে ওঠে। তার মানে শিক্ষার্থীরা দেখো ব্যবসার বেশ কিছু গুরুত্ব রয়েছে। দেখো শিক্ষার্থীরা, এখানে যদি তোমাদের আমি বলি যে দেখো, যে সকল দেশ উন্নত হয়েছে সবগুলো দেশের ব্যবসার জন্য উন্নত হয়েছে। তো শিক্ষার্থীরা এছাড়া রয়েছে দেখো, ব্যবসা কি করে, এই যে সঞ্চয় বৃদ্ধি করে, মূলধন গঠন করে, জাতীয় আয় বৃদ্ধি করে, বেকার মানুষদের কর্মসংস্থান সৃষ্টি করে, এবং শিল্প গবেষণা, সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায়। এছাড়া বিভিন্ন দেশের সাথে নিজেদের দেশের সাংস্কৃতিক যে বিনিময়, সেই বিনিময়টাও ঘটায়। এবং ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে ভিন্ন ভিন্ন নতুন নতুন শহর বন্দর, গ্রামের যে হাট বাজার গুলোতে, যেগুলো কিন্তু ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে। তো শিক্ষার্থীরা, এরপরে দেখো একটা গল্প রয়েছে এখানে। এসএসসি পাস হালিমা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। দিনে দিনে তার প্রতিষ্ঠানটি এলাকায় সফল ব্যবসায় পরিণত হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে 50 জন নারী পুরুষ কাজ করে। কর্মচারীদের অধিকাংশ নদী ভাঙনে ঘরবাড়ি হারান। শুরুতে হালিমা তাদের স্বল্প প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তারা সুই সুতা দিয়ে নকশি আঁকা কাপড়, হাতের কাজের শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, ফতুয়া ইত্যাদি বিক্রি করে। হালিমা তার ব্যবসা আরো বড় করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি শহরে না গিয়ে চলে গেলেন গ্রামে। তার ইচ্ছা গ্রামের মহিলাদের কাজে লাগানো। দিনে দিনে তাদের গ্রামের অধিকাংশ মেয়ে তার ব্যবসায়ের সাথে বিভিন্নভাবে জড়িত হয়ে পড়ে। ফলে তাদের আর্থিক অবস্থায় পরিবর্তনের সাথে সাথে জীবনযাত্রার মানেরও উন্নতি হয়। তো শিক্ষার্থীরা দেখো, এখানে যে গল্পটা বলেছে, একটা তোমাদের বয়সী অর্থাৎ হালিমা, যে এসএসসি পাস করেই সে কিন্তু ব্যবসা শুরু করলো। বর্তমানে তার প্রতিষ্ঠানে কিন্তু 50 জনের বেশি নারী পুরুষ কাজ করছে। তো তার কাজে যারা কাজ করছে অধিকাংশই কিন্তু নদী ভাঙনে ঘরবাড়ি হারানো মানুষ, যাদের সে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কাজে সাথে তাদেরকে জড়িত করে দিয়েছে। ফলে তাদের কিন্তু কর্মসংস্থানে কিন্তু সুযোগ হয়েছে। এছাড়াও তার ইচ্ছা সে পরবর্তীতে আহ, গ্রামের মহিলাদের কাজে লাগানো, তাই সে নিজের গ্রামে চলে গিয়ে সেখানে তাদের জীবনযাত্রার মানও কিন্তু সে উন্নতি করছে। তো শিক্ষার্থীরা, এর আলোকে আমাদের দেখো 6 পৃষ্ঠায় কিন্তু একটি কর্মপত্র রয়েছে। এটা তোমাদের আজকে দ্বিতীয় বারের কাজ। যে দেখো, কর্মপত্র 3, হালিমার ব্যবসার কাহিনী পড়ে ব্যবসার গুরুত্ব সম্পর্কে তোমার যে ধারণা হলো তা লেখো। তো সেক্ষেত্রে তোমার যে যে ধারণা এখান থেকে আসলো, এর আলোকে তুমি কয়েকটা পয়েন্ট কিন্তু এখানে লিখবে। তো সেক্ষেত্রে এই যে ব্যবসার গুরুত্ব, এর উপরে আমার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের জন্য লিখে রেখেছি, সেগুলো একটু লক্ষ্য করো। দেখো, এই যে ব্যবসায়ের গুরুত্ব আমাদের পাঠ্য বই পৃষ্ঠা নং 5-এ ছিল। দেখো, এর থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এগুলো তোমরা লিখে নাও। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য ব্যবসায়, দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে ব্যবসায়, উন্নতির শিখরে অবস্থান করে ব্যবসা বাণিজ্য উন্নত দেশ, পণ্যদ্রব্য আদান প্রদানের কারণে সংস্কৃতির বিনিময় হয়, সম্পদের সদ্ব্যবহার হয় ব্যবসায়ের মাধ্যমে, নতুন শহর বন্দর গড়ে ওঠে ব্যবসা বাণিজ্যকে ঘিরে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে ব্যবসায়, গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায় ব্যবসায়। অর্থাৎ শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের এই বইয়ের এই যে রিডিং গুলো থেকে কিন্তু আমি তোমাদের গুরুত্বপূর্ণ লাইন যেগুলো মনে হলো সেগুলো কিন্তু আমি তোমাদের লিখে নিলাম, এবং তোমরা আমার সাথে এগুলো লিখে রাখতে পারো। তো শিক্ষার্থীরা, এবার আসো আমরা আমাদের পরবর্তী যে 6 পৃষ্ঠায় ব্যবসায় পরিবেশ রয়েছে, এই ব্যবসায় পরিবেশ সম্পর্কে পড়ি। দেখো, বিজনেস এনভায়রনমেন্ট। তো ব্যবসা পরিবেশের ইংরেজি হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসায় প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। তো শিক্ষার্থীরা, ব্যবসায়িক পরিবেশ কাকে বলে এখানে কিন্তু আমাদের উত্তর দেওয়া রয়েছে। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোকে সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। কোন স্থানে ব্যবসার ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। তো সেক্ষেত্রে দেখো, এখানে একটা খুব সুন্দর চিত্র দেওয়া রয়েছে, চট্টগ্রাম সমুদ্র বন্দরের চিত্র। তো দেখো, এরপরে রয়েছে বহু প্রকারের ব্যবসায়িক পরিবেশ দেখতে পাওয়া গেলে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। ক, প্রাকৃতিক পরিবেশ; খ, অর্থনৈতিক পরিবেশ; গ, রাজনৈতিক পরিবেশ; ঘ, সামাজিক পরিবেশ; উম, আইনগত পরিবেশ। আবার দেখো, উম আসছে, এটা হবে চ। চ হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ।
তো শিক্ষার্থীরা আমাদের কয়টা পরিবেশ রয়েছে? 6টা। তার মানে কি কি? প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক, সামাজিক, আইনগত এবং প্রযুক্তিগত পরিবেশ। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের 6 নং পৃষ্ঠার রিডিং। তো শিক্ষার্থীরা এই পৃষ্ঠার রিডিং এর আলোকে এবং এরপরে যে আমাদের 7 নং পৃষ্ঠা রয়েছে, এই 7 নং এবং 6 নং পৃষ্ঠার রিডিং এর যে ব্যাখ্যা আলোকে যে আমি তোমাদের পয়েন্টগুলো সেগুলো পরবর্তী ক্লাসে লিখে দিব, কারণ এর সাথে কিন্তু আমাদের 7 নং পৃষ্ঠাটা জড়িত, যেখানে আমাদের এই পরিবেশগুলো প্রতিটা ব্যাখ্যা করে দিয়েছে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই পরিবেশের সবগুলো ব্যাখ্যা করে দিব এবং এই টপিক থেকে যে গুরুত্বপূর্ণ রিডিং এ রয়েছে সেই রিডিং গুলো আমি তোমাদের লিখে দিব। তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ক্লাস। আজকে আমি তোমাদের রিডিং পড়িয়েছি এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো সম্পর্কে আমি কিন্তু তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করেছি এবং লিখে দিয়েছি। আজকে কিন্তু আমি তোমাদের দুটো বাড়ির কাজ দিয়েছি। একটি বাড়ির কাজ ছিল কিন্তু আমাদের শিক্ষার্থীরা, আরেকবার মনে করে দিচ্ছি, তোমাদের এই যে কর্মপত্র হালিমার কাহিনীটা পড়ে তোমাদের যে কর্মপত্র এটা, এবং আরো একটা বাড়ির কাজ কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের যে শিল্পের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এই বিভিন্ন প্রকারভেদ থেকে তোমাদের উদাহরণ লিখতে হবে। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।